তা পরিবেশ রসায়ন মানে কি বুঝো তোমরা? মানে এখানে কী ধরনের রসায়ন থাকতে পারে? মানে পরিবেশ রিলেটেড, যেমন পানির দূষিত হওয়ার পরিমাণ বা এই ধরনের কিছু নিয়ে আলোচনা করতে পারে। তো এখানে আলোচনা করতে পারে। আচ্ছা, তোমরা এই পদার্থবিজ্ঞানের আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা পড়ছো? আমরা আজকে মূলত ওইটা যারা যদি জেনে থাকি, এটা খুব ইজি একটা চ্যাপ্টার। ওই জিনিসগুলো আজকে এখানে বলতে পারো, রিক্যাপ দিতে পারি। হ্যাঁ, তাহলে কলম তো লেগে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে পরিবেশ রসায়নের মধ্যে আমরা প্রথমে কিছু জিনিস, চারটা রাশি জানতে পারি। কী কী? একটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে চাপ, এবং আরেকটা হচ্ছে মোল সংখ্যা। হ্যাঁ, তাপমাত্রা, চাপ, আয়তন, চাপ, মোল সংখ্যা, এগুলো নিয়ে কেন জানতেছে আমরা পরে জানবো। মোটামুটি আমরা এখানে গ্যাস নিয়ে কাজ করবো। এখানে হ্যাঁ, কী গ্যাস নিয়ে কাজ করবো আমরা এখানে? কী গ্যাস? আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের চারটা জিনিস আমাদের জানতে হবে। তাপমাত্রা আমরা বুঝি। আচ্ছা, তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য কী? আমরা একটা পাত্রকে ধরতেছি, এটা গরম, তার মানে ওটার তাপ বোঝায়, ওদের কত তাপ এটা নির্দেশ করে। আর তাপমাত্রা হইতেছে ওটা কি ঠান্ডা নাকি গরম, ওটা বুঝতেছি। বুঝা গেছে? তাহলে তাপমাত্রা বা আমরা টেম্পারেচার আমরা টি দিয়ে লিখতেছি, ঠিক আছে। তাপমাত্রার আমরা জাস্ট একটা ভ্যালু ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর কি একক হইতে পারে? কেলভিন একক হইতে পারে। তাহলে বা আমরা লিখতে পারি 273 ডিগ্রি কেলভিন। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এককতা কীভাবে আসছে? এই যেটা থেকে ফিজিক্সের পড়ালেখা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকু। আর আয়তন নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আমাদের এখানে এককের একটু গোলমাল হয় আর কি, কোন একক থেকে কোন এককে আমরা রূপান্তর করবো, এখানে একটু ঝামেলা হয় আমাদের। আচ্ছা, আয়তন নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আয়তনকে আমরা কি ভলিউম, মানে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ভি দিয়ে। আচ্ছা, তো আমরা জাস্ট নর্মালে বলতেছি কীভাবে আমরা রূপান্তর করবো। প্রথমে আমরা ধরি 1 মিটার কিউব, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এসআই একক, 1 মিটার কিউব। দেন আমরা বলতে পারি কি, মিটার কিউব থেকে আমরা ডেকা মিটার কিউবে নিতে যাচ্ছে, তাহলে হবে হচ্ছে 10⁻³ ডেকা মিটার কিউব। দেন আমরা বলতে পারি 10⁻³ ডেকা মিটার কিউব, যেটা যে কথা 10⁻³ লিটার একই কথা। আচ্ছা, 10⁻³ লিটার যে কথা, আর কিছু একই কথা না, 10⁻6 মিলিলিটার। বা এটার সময় আবার আরেকটা জিনিস ঠিক আছে, আমি মূল্য মুছে দিচ্ছি, তাহলে হয়তো ভালো হবে। 10⁻6 সিসি, সিসি মানে বুঝো কিউবিক সেন্টিমিটার, মানে এই কথাটা যেটা, এটার মান হচ্ছে এটাই আর কি। এখানে মিটার কিউব লিখছি, এখানে সেন্টিমিটার কিউব লিখছি, ঠিক আছে। আচ্ছা, আবার এটা যে কথা আবার 10⁻6 গ্রাম একই হতো, তাহলে এগুলো জানা লাগবে। দেন আমরা আসি চাপের ক্ষেত্রে, প্রেশার পি। ফার্স্ট অফ অল আমরা নর্মাল দিয়ে বলি 1 atm, লিখলাম 1 atm। আচ্ছা, একটু কষ্ট করে, এখানে কি দেখা যাচ্ছে নাকি একটু দেখো তো মোবাইলে, আচ্ছা ভাই। আচ্ছা, 1 atm আর 76 সেন্টিমিটার পারদ-চাপ। এসডি কিসের সঙ্গে বলতে পারো? মার্কারি, ভেরি গুড, মার্কারি। তাহলে 76 সেন্টিমিটার এসডি বা 76 সেন্টিমিটার পারদ-চাপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা, আচ্ছা তাহলে আমরা এদিক দিয়ে লিখি। হ্যাঁ, এটাই কোর্স আমরা এদিক দিয়ে লিখতেছি, 76 সেন্টিমিটার পারদ-চাপ। দেন হচ্ছে 760 মিলিমিটার পারদ-চাপ। দেন কি লেখা আছে? 1 atm 76 সেন্টিমিটার। আমাকে গালি দিও না, ওগুলা লিখছি, ঠিক আছে ভাই। সিম্পল জিনিস, অঙ্ক করলে অটোমেটিক পারবা তোমরা সবাই। প্রথম আমার মতো, আমার যখন করছিলাম সেকেন্ড ইয়ার, আমারও বিদ্যুতের
স্যারকে মন থেকে অনেক কিছু বলতে পারতেছি না। তো আসলে মজার জিনিস, যান বাঁচতে দিলেন। 1 ATM 76 সেন্টিমিটার পারচ্চাপ, 760 মিলিমিটার পারচ্চাপ, 101 325 সেভাবে মুখস্থ রাখতাম। প্যাসকেল মানে নিউটন মিটার ইনভার্স 2, এটা হচ্ছে SI একক, ঠিক আছে। 101.325 কিলো প্যাসকেল, 760 টর একবার। তোমরা বলে কেন করাই, একটা প্রশ্ন আসতে পারে। এবং তোমাদেরকে পরীক্ষা দেওয়া দিলে হচ্ছে বার একক দিয়ে দিল, বাট তুমি অঙ্কটা জানো, সূত্রটা তুমি খুবই ইজি সূত্র তুমি জানো, বাট সমস্যা হয়ে গেল কি তুমি বার দেওয়াতে তুমি এটাতে এটিএমে কনভার্ট করতে পারলে না। খুবই ইজি অঙ্ক, আলটিমেটলি তো লাভ হইলো না। হ্যাঁ, সেজন্য আমাদের এককগুলো জানা লাগবে। খুবই ইজি অঙ্ক, দিলে করে ফেলার মতো অঙ্ক, খুবই তাড়াতাড়ি করা যায়। বুয়েটে বলো বা চুয়েটে যেগুলোতে আসে এই ধরনের কোশ্চেনই আসে, মানে আমরা এককের একটু গোলমাল করে ফেলি, যার কারণে আমাদের চান্স মিস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমার পরিচয় তোমাদেরকে দেওয়া হয় নাই, হয়েছে? স্যার দিছে? আচ্ছা, তো আমি হচ্ছে অভিষেক নাথ। হ্যাঁ, আমার এই স্কুল ছিল সুদূরে ছিল 2 বছর ছিল, এরপর ছিলাম গভর্নমেন্ট হাই স্কুল, এরপর আমার কলেজ ছিল পাকুলিয়া কলেজ। কেউ আছো এখানে? তুমি পাকুলিয়া? ভাই তুমি কোন কলেজে? হ্যাঁ, আচ্ছা নুমান কলেজ, আচ্ছা আচ্ছা। তাহলে আমার পাকুলিয়া কলেজ ছিল, বর্তমানে আমি আসি চুয়েটে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 760 টর একবার। আর উদ্ভাসের সাথে যুক্ত আছি এক্সামিনার হিসেবে। মূল সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করতে পারি n দিয়ে। হ্যাঁ, নর্মালি এটা জাস্ট আমরা একটা বলি 1 মূল। বুঝতে কষ্ট হচ্ছে, হওয়াটা স্বাভাবিক, আমার সময় কষ্ট হইতো, আমরা আস্তে ধীরে জানতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা গ্যাসের যে 4টা রাশি খুবই জানা দরকার, মৌলিক রাশি, তাপমাত্রা, আয়তন, চাপ, মূল সংখ্যা। তাপমাত্রা, চাপ, আয়তন, মূল সংখ্যা, জাস্ট একটা এককে কীভাবে ট্রান্সফারটা করা হয় এটা একটু দেখে নিলাম, কোনটা একক কীভাবে। তো এতটুকু তোমরা একটু লিখে নিতে পারলে ভালো হবে। বলে বইয়ে সাজানো পাবো খুব কম আছে, তো লিখে নিতে পারলে বেটার হবে। কিছু না বুঝলে বইলো, রেসপন্স করলে আমারও সুবিধা, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। পিসে ভাই তো তাড়াতাড়ি লিখলে, তোমাদের এখন তো আর কোনো তাড়া নাই আপাতত, আজকে কোথাও তো যাবে না। আচ্ছা ঠিক আছে, এগুলো লিখতে পারবা? ঠিক আছে, তাহলে এখন মোটামুটি একক নিয়ে জানা গেলাম। এখন কিছু অবস্থায় জানি, প্রথম হচ্ছে 3টা অবস্থা জানি আমরা, 3টা অবস্থা জানবো এখন। ফার্স্ট হচ্ছে এসটিপি। বা এসটিপির মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। হ্যাঁ, টেম্পারেচার অ্যান্ড প্রেশার সংক্ষেপে লিখতেছি। আচ্ছা, এরপরে জানবো হচ্ছে এসএটিপি। সেম জিনিস, স্ট্যান্ডার্ড কথা হচ্ছে, এটা মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট। জাস্ট জানার জন্য বলতেছি, পরীক্ষায় আসবে এমন কিন্তু না, জাস্ট জানার জন্য বলতেছি। এবার দেন হচ্ছে এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এগুলোতে কী জানবো? এগুলোতে আমরা কোনটার এককটা কীরকম এগুলো একটু জানবো, মানগুলো কীরকম। প্রথমত জানবো হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার টি সংক্ষেপে লিখতেছি। দেন জানবো হচ্ছে বি আয়তন, দেন জানবো হচ্ছে পি, তিনটার সেম জিনিস জানবো। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে আমাদের যে তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বলতে পারো। ভলিউমটা কত?
আচ্ছা, তো এখানে ভলিউমটা হচ্ছে 22.414 লিটার। প্রেশারটা কত? 1। ঠিক আছে, দেন আমরা এখানেও দেখি টি কত। এসএটি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, আমরা যেটাকে কক্ষ তাপমাত্রা বলি, এটা হচ্ছে সেটা। এটা হচ্ছে 25°C, বা এটাকে তোমরা যদি এত কনভার্ট করো তাহলে কত হয়? 298 কেলভিন। দেন আমরা আয়তন আসি, এখানে এখন 24.789 লিটার। দেন আমরা প্যাসকেলে চলে যাচ্ছি, 100 কিলো প্যাসকেল। মানে তোমাকে দেখা গেল এগুলো বলবে না, তোমাকে বলা হলো এসসিটিপি অবস্থায়, তখন তুমি ধরে নেবে এসসিটিপির যে মানগুলো কী কী আছে এগুলো তুমি ধরে নিয়ে ম্যাথ করতে পারো। নর্মাল টেম্পারেচার প্রেশার টিটা হচ্ছে কত? 20°C। রিসেন্ট বই এখানের মধ্যে কিছু দেখা যায়, কেউ এটাকে বলে 0°C, কেউ বলে 20°C। তো 20°C মোটামুটি সর্বাধিক প্রচলিত আর কি। এরপর হচ্ছে বি 24.040, একটু লিখে নিলে ভালো হবে, লিটার। দেন প্রেশারটা এটা মেবি বইয়ে নাই, একটু এগুলো লিখি। আদর্শ গ্যাস শিখে আমরা এগুলো পড়ছিলাম, ছিল এগুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের ফালতু রকমের পড়ালেখাগুলো চলে গেলো। এখন আমরা জানবো মজার পড়া। আমরা কোনো সূত্র নিয়ে জানবো। হ্যাঁ, প্রথমত আমরা জানবো হচ্ছে বয়েলের সূত্র। বলছিলাম ভাই আগে বয়েলের সূত্র। আচ্ছা, তাহলে বয়েলের সূত্রটা দেখি। হ্যাঁ, বয়েলের সূত্র, এই সূত্রটা কীরকম? আচ্ছা, আমাদের রাশি 4টা, ঠিক আছে? রাশিগুলো আমরা একটু লিখে ফেলবো, তাহলে আমাদের মানে এরকম 4টা সূত্র আছে, কনফিউশনে যাতে না পড়ি, খুবই ইজি সূত্র এগুলো, মানে জাস্ট একবার বলে মনে থাকে আশা করি। যে 4টা রাশিগুলো আমি একটু লিখে ফেলতেছি এখানে। টেম্পারেচার, প্রেশার, ভলিউম, মোল নাম্বার। হ্যাঁ, এই 4টা জিনিস আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বয়েলের সূত্রটা আঁকি। বয়েলের সূত্রটাতে যে সূত্রটা, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাত। আবার বলতেছি, বই আছে, আমি জন্য লিখতেছি না আর কি। হ্যাঁ, তোমরা আমি জাস্ট বুঝা দিতেছি, মেনলি বুঝতে পারলে হইল। স্থির তাপমাত্রায় মানে কি আমাদের টেম্পারেচার না? স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা স্থির, নির্দিষ্ট। টেম্পারেচার তাহলে কি ফিক্স, ঠিক আছে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর মানে এম, বা আমরা এখানে মোল নাম্বার বলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের মোল নাম্বার এন, তো এনও কি এখানে। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট মোল সংখ্যা বা নির্দিষ্ট ভর বলতে পারো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট মোল সংখ্যার কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। প্রপোর্শনাল চিহ্ন দিলাম, ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট
মোল সংখ্যার কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপ যেটা আছে সে চাপের ব্যস্তানুপাত। বুঝা গেছে? না বুঝলে বলতে পারো। বুঝছো? তাহলে বি প্রপোর্শনাল টু 1/p। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। তাহলে এখানে কি ফিক্সড আছে? 4টা রাশি নিয়ে কাজ করবো আমরা। যে 4টা সূত্রের মধ্যে আমরা এই 4টা রাশি নিয়ে কাজ করবো। জাস্ট 2টা জিনিস ফিক্স থাকবে আর 2টার মধ্যে সূত্র হবে। ঠিক আছে? একটু লিখে নিলাম, মানে বুঝতেছে ভালো কথা। যদি মনে হয় যে আমি লিখার সময় বুঝতে পারি না, তাহলে লিখিও না, যখন আমি শেষ করবো তখন লিখিও। ঠিক আছে? এটা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে 2টা ফিক্স থাকবে, মানে 4টে সূত্র আমরা এটা দেখবো। এটা যেটা হচ্ছে এই জন্য একটা মজার জিনিস, 2টা জিনিস ফিক্স থাকবে আর 2টার মধ্যে সূত্র হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি আপাতত। হ্যাঁ, তাহলে আমরা একটু কাজ করি। আমরা এখন কী কাজ করতে পারি? আমাদের প্রপোর্শনাল দেখলে আমাদের একটা খারাপ লাগে, সুতরাং আমরা এখানে প্রপোর্শনালটা শুধু আমরা একটা সমান চিহ্ন দিব। আচ্ছা, তাহলে প্রপোর্শনালটা আমরা একটু তুলে দিই। হ্যাঁ, তাহলে ভি দিলাম, প্রপোর্শনালটা তুলে একটা সমান চিহ্ন দিলাম, তাহলে না একটা সূত্র মতো লাগবে। আচ্ছা, সমান চিহ্ন এই চিহ্ন দ্বারা তোমরা কি বুঝো? মানে বি প্রপোর্শনাল, মানে বি ব্যস্তানুপাতিক হচ্ছে প্রেশারের। হ্যাঁ, মানে আমাদের এখানে মেইন কথা হচ্ছে বি যদি বাড়ে এটা কমবে। ঠিক আছে? আর এটা যদি কমে এটা ভাই বাড়বে। সিম্পল জিনিস না ভাই? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বোঝা গেল। তাহলে আমরা এই নেক্সট লাইনে বি ইকুয়ালস টু আমরা প্রপোর্শনালটা উঠাই দিলাম। আমরা কি মনে আছে আমরা যখন বল পড়ছিলাম ফিজিক্সের, বলের মধ্যে কি একটা জিনিস মনে আছে আমরা এই সূত্রটা লিখছিলাম? ঠিক আছে, মনে আছে? ঠিক আছে ভাই, তাহলে এটা হচ্ছে বল। এখন এই জিটা করতে আসছো, যেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এই বলটা আসতো কোথা, এই যে মহাকর্ষ ধ্রুবকটা আসতো কোথা থেকে? এখানেও সেম একটা সমানুপাতিক চিহ্ন ছিল, সে সমানুপাতিক চিহ্নর পরিবর্তে সমান বসছে, সমানুপাতিক চিহ্নর পরিবর্তে একটা জি চলে আসছে, একটা ধ্রুবক চলে আসছে, কনস্ট্যান্ট ভ্যালু একটা চলে আসছে। তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে। আমরা এই ভ্যালুটাকে বলতেছি কে, বাকিটার মধ্যে থাকবে। ঠিক আছে? দেন আমরা নেক্সট লাইনে যাচ্ছি, পিভি ইকুয়ালস টু কে। এটা কে বুঝছো ভাই? বুঝা গেছে? পিভি ইকুয়ালস টু কে। তাহলে আমাদের এটা হচ্ছে একটা কি ধ্রুবক না ভাই? মানে আমাদের মেন সূত্র কিন্তু আমরা পাই গেছি। মেন সূত্র কিন্তু আমাদের হচ্ছে এই যে এটা মেন সূত্র। মানে আমাদের টি ফিক্স থাকলে, তাপমাত্রা ফিক্স থাকলে, মোল সংখ্যা ফিক্স থাকলে আমাদের পিভি ইকুয়ালস টু কে, মানে এটা হচ্ছে ধ্রুবক একটা ভ্যালু। ঠিক আছে? তাহলে এখন এখানে কথা হইতেছে, তাহলে আমাদের সূত্র কি আসলে এটা লাগবে না? আমরা একটু নিচে যাচ্ছি। তাহলে আমরা যদি বলি যে একটা টেম্পারেচারে প্রথম অবস্থায়, মানে টেম্পারেচার ফিক্সড, দেখা গেল প্রথম অবস্থায় টেম্পারেচার ছিল P1, টেম্পারেচার না, প্রেশার ছিল P1, ভলিউম ছিল V1। কিছু সময় পরে তাপমাত্রা ফিক্সড আছে, হয়ে গেল কি এই প্রেশার ছিল P2, চেঞ্জ হয়েছে আর কি, জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি। ভলিউম হয়ে গেল V2। তোমরা যদি বলো যে আমরা এবার 1 2 দিব না, আমরা এটাকে পিভি লিখলাম, এটাতে P' লিখলাম, সমস্যা নেই, মানে আলাদা করতে পারলে হইলো। তাহলে এখন জিনিসটা কী হবে? একটা সময় পর P1 V1 ছিল, আর একটা সময় P2 V3 ছিল, আর একটা সময় পর P3 V3 আসছে। তাপমাত্রা আর এই দুটোটা কিন্তু ফিক্সডে আছে, P3 V3 আসে। তাহলে কী হবে জানো? এই যে সবগুলো কী হবে, এবং সবগুলোর মানই একটা কী মান হবে? একটা কনস্ট্যান্ট মান হবে, ধ্রুবক মান হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে আমাদের হচ্ছে মেন সূত্র, যেটা আমাদের অঙ্কর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। লিখে বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা লেখচিত্র দেখব। এগুলোর একটা লেখচিত্র আছে, মানে এই যে আমাদের পরীক্ষার মধ্যে আসলে এগুলোই আসে, যে সূত্রের মধ্যে মেনলি এইগুলো দিয়ে অঙ্ক দিতে পারে, আর দ্বিতীয় হচ্ছে লেখ দিতে পারে এমসিকিউর জন্য, যে বলতেছে এই লেখটা কোন সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, আমরা যেটা সামনে পড়বো আর কি। তাহলে এরকম। আচ্ছা, এবার আমরা লেখ দেখি, কয়টা দেখবো? 3টা লেখচিত্র দেখবো।
না বুঝলে বললো ভাই, না বোঝাটা স্বাভাবিক, প্রথম প্রথম এগুলো না বোঝা স্বাভাবিক, এই জন্য যদি না বুঝতে বলো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কিসের লেখ দেখবো? প্রথমে আমরা দেখবো এই যে এটার লেখ, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ওয়াই অক্ষ বরাবর ধরতেছি এটাকে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর, এবং এই জিনিসটাকে, এই যে পিটাকে 1/p না, জাস্ট পিটাকে কোন অক্ষ বরাবর ধরতেছি? এক্স অক্ষ বরাবর। আর এটা তো ধ্রুবক থাকলো, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো? ভলিউমকে বা ভিকে বা আয়তনকে রাখবো। আর এক্স অক্ষ বরাবর কাকে রাখবো? পিকে। এদের লেখটা কীরকম হবে তোমাদের একটু আইডিয়া আছে? কীরকম আঁকা বাঁকা হবে, নাকি সোজা হবে, নাকি বৃত্ত হবে, একটু আইডিয়া আছে? আইডিয়া থাকার কথা না, কারণ এই জিনিসটা আমরা জানতাম সেকেন্ড ইয়ারে আমাদের কনিক্স চ্যাপ্টার একটা আছে না, কনিক্স একটা চ্যাপ্টার আছে, কনিক্স চ্যাপ্টারে এই লেখগুলো নিয়ে একটু আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে এই লেখটার নাম হইতেছে হাইপারবোলা বা অধিবৃত্ত। হ্যাঁ, হাইপারবোলা বা অধিবৃত্ত লেখটা কীরকম? লেখটা হইতেছে এরকম, ঠিক আছে? এটা বৃত্ত না, সরলরেখাও না। আমরা নর্মালি তো এগুলো জানি, বৃত্ত সরলরেখা এগুলো জানি, বাট এগুলো খুবই কমই জানি। এগুলো আমাদের নিউ অ্যাড করা হয়েছে এইচসিতে। এটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। আমি ওখানে লিখে ফেলতেছি। হ্যাঁ, এটা হইতেছে এর একটা, ঠিক আছে? আচ্ছা, এটা লিখছো অধিবৃত্ত, এটা কিন্তু মেইন, এটা কিন্তু আসতে পারে, মেডিকেলেরও আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইঞ্জিনিয়ারিং এখানে কারা পড়তে যাও? ইঞ্জিনিয়ারিং কোয়েশন, দুজন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মেডিকেলের ইচ্ছা নাই? বিগ আস। আচ্ছা দেখো, তাহলে অধিবৃত্ত বা হাইপারবোলা, ঠিক আছে? তাহলে এখন আমরা সেকেন্ড লেখটা দেখি। সেকেন্ড লেখে আমরা ওয়াই অক্ষ আছে, এগুলো তো ওয়াই অক্ষ বরাবর, এটা আর কি, এটা তো ওয়াই বরাবর, এটা হচ্ছে এক্স বরাবর, সেম জিনিস ওগুলোতে হবে। ছোটো কালার পড়ার জন্য লিখতেছি না, আমরা সবাই অনেক বড় হয়ে গেছি। আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো হচ্ছে ভি সেম রাখবো, এবং এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে 1/p। এখানে পি রাখলাম না, এখানে 1/p রাখলাম। আমরা এই জিনিসটাকে উল্টাই একটু এখানে লিখতেছি, এই জিনিসটাকে একটু এখানে লিখতেছি, এত লেখা যাবে না। একটু ইয়াতে ডিজিটাল বোর্ড থাকলে ইয়া করা যেত, এখন তো করা যাবে না। আচ্ছা, তাহলে ভি ইকুয়ালস টু কে 1/p। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এই যে পুরা জিনিসটাকে এক্স অক্ষ বরাবর। তো এটা একটা কিন্তু আমাদের একটা কিন্তু পরিচিত একটা সমীকরণ পড়ে। কীরকম সমীকরণ? কে একটা ফিক্সড মান না ভাই, তাহলে আমরা ওয়াই রাখলাম, সমান দিলাম, এক্সটা রাখলাম, এটাকে আমরা জাস্ট এম লিখতেছি। এটা কি ভাই সমীকরণটা আমরা কি পড়ছি আগে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কিসের সমীকরণ? একটা সরলরেখার সমীকরণ না? কোন ধরনের সরলরেখার সমীকরণ? এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স। যেহেতু সরলরেখা আমরা খুব ইজিলি আঁকতে পারবো, তাহলে আমরা সরলরেখার একটা সমীকরণ আঁকি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী বলছি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই তো? আমাদের সরলরেখাটা যাবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। এখানে ডট কেন দিয়েছি পরে বলতেছি, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি সরলরেখা। এগুলোকে আমরা পড়ছি ভাই আদর্শ গ্যাসের মধ্যে, পড়ছি না? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট এটা দেখি। নেক্সটটা হচ্ছে আমাদের এ বরাবর থাকবে পিভি, এ বরাবর থাকবে পি অথবা বি, তোমরা যেটা বলতে পারো, যে কোনো একটা দিতে পারো। এ বরাবর পিভি থাকবে, এ বরাবর যে হয় পি দাও, তুমি ভি দাও, যে কোনো একটা দিতে পারো। তাহলে এটা কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে। হ্যাঁ, পিভি কোলস টু কে। এটা লেখচিত্রটা মানে কি, মানে প্রেশার এক এক সময় এক এক রকম করা হলো, বাট পিভি কোলস টু আমরা কি জানি ভাই? কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে? তাহলে জাস্ট এটা একটা ভ্যালুতে এটা কী হবে, যখন পি এর মান যখন এখানে আসবে তখনই এটা একই জায়গায় আছে, পি এর মান এখানে আসলে তখন এটা একই জায়গায় আসে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? কীরকম বোঝা গেছে? খুব ভালো নাকি মোটামুটি? মোটামুটি। আচ্ছা, কঠিন লাগতে পারে, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে জানবো।
কঠিন আমারও লাগছিল, আমি তো বলছি বুঝি নাই, তোমরা তো মোটামুটি আসছো, তোমরা আমার থেকে অনেক ভালো আছো, আমি তো বলছি বুঝি নাই। আচ্ছা তাহলে এগুলাতে শেষ না, আমরা এগুলাতে একটু যাবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এরকম গ্রাফগুলা উপর উপর, আমি এটা তো বুঝছি না গ্রাফগুলো কীভাবে আসছে। আরও একটা আঁকবো, আরও একটা আঁকতেছি। ঠিক আছে, কেন আঁকলাম? আচ্ছা, আমাদের টেম্পারেচার ফিক্সড হইলে আমাদের এটার জন্য একটা লেখচিত্র পাইলাম। আমরা টেম্পারেচার যদি চেঞ্জ করি তাহলে আমরা আরেকটা লেখচিত্র পাবো। টেম্পারেচার যদি আরেকটু চেঞ্জ করি তাহলে আমরা যদি প্রথম টেম্পারেচার T1 এর জন্য যদি এই লেখচিত্র পাই, এটা পাইলাম T2 এর জন্য, এটা কিসের জন্য পাইলাম? T3 এর জন্য। সেম জিনিস ভাই এখানেও দেও, এখানে আমরা এই লেখচিত্রটা, এটা হচ্ছে T1 এর জন্য, এটা হচ্ছে T2 এর জন্য, এটা হচ্ছে T3 এর জন্য। এখানেও দাও, এটা হচ্ছে T1 এর জন্য, এটা হচ্ছে T2 এর জন্য, এটা হচ্ছে T3 এর জন্য। প্রশ্ন করো ভাই, তাহলে আমারও ভালো লাগবে। মাথার উপর দিয়ে যাইতেছে, মাথার উপর দিয়ে বলো ভাই। আচ্ছা হালকা পাতলা, আচ্ছা ঢুকবে, হালকা পাতলা ঢুকা মানে তাহলে অনেক কিছু এভাবে বলবা, যে কোনো কিছু না বুঝলে বলতে পারো। তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কেন দিলাম? এখন T1 T2 3T একটা টেম্পারেচার দিলাম। আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট চিন্তা করি, যে পয়েন্টে আমাদের প্রেশারটা কিন্তু স্থির, একটা নির্দিষ্ট একটা পয়েন্টে প্রেশারটা কিন্তু স্থির। এখন প্রেশারটা যদি স্থির হয়, এটার জন্য এদের বরাবর একটা ইয়া পেলাম, প্রেশার স্থির, প্রেশার নিয়ে আমরা কাজ করতেছি না, এটা মানে প্রেশার। এখন এখানের মধ্যে আমাদের প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এখানে और কোনটা হবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই, এখানে আমার প্রশ্ন এটাই, এখানে আমার প্রশ্ন এটাই। একটা জিনিস, আমাদের প্রেশারটা ফিক্স থাকতেছে, তাই তো? তাহলে আমাদের এখানের প্রথম T3 এর জন্য, T3 লেখার জন্য ভিডিটা কি সর্বোচ্চ না? T3 এর জন্য ভাই বোঝা গেছে না? বুঝলে বললো। এরপর T2 এর জন্য এটা আরেকটু কম, T3 এর জন্য এটা আরেকটু কম, তাই না? তাহলে ভলিউমটা কোন লেখের জন্য? T1 T2 নাকি T3? মানে ভলিউমটা সর্বোচ্চ কোন লেখের জন্য? T3টা না? এখন T3টার জন্য ভলিউমটা সর্বোচ্চ। এখন এটা চার্লসের সূত্র, যদিও এটা হচ্ছে তাপমাত্রা বাড়লে আমাদের আয়তন বাড়ে নাকি কমে? বাড়ে। কেন বাড়ে? আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যাল যদি চিন্তা করি, তাপমাত্রা বাড়লে আয়তন কেন বাড়বে? আমরা এমনি জল, এই পানির কথা বলি, পানির আমরা একটা গ্লাসে পানি নিলাম, যদি আমরা দেখা গেলো এটা যদি ফুটন্ত পানি ওখানে নিই, মানে তাপমাত্রা বাড়াইলাম, গরম করলাম, তাহলে দেখা গেলো এটার আয়তন যেন একটু বেড়ে যাবে, এরকম লাগবে। হ্যাঁ, তাহলে এটা রিয়েল লাইফে এটা করা যায়, বাট ওইটা পরের সূত্র, চার্লসের সূত্র আমরা জানবো এটা। তাহলে আয়তন বাড়লে তাপমাত্রা বাড়ে। হ্যাঁ, তাহলে এইখানের মধ্যে আয়তন সবচেয়ে বেশি কার? দেন কার? দেন কার? তাহলে এখানে কোনটা হবে? নিচেরটা। বুঝা গেছে? ঠিক আছে ভাই, সেম জিনিস এখানে একটু খাটাই। একটা নির্দিষ্ট একটা পয়েন্টের জন্য আমাদের কোনটা ফিক্সড? 1/Pটা ফিক্সড না? তাহলে 1/Pটা যদি ফিক্সড হয়, তাহলে আমরা এটার জন্য একটা লেখা দিলাম দিলাম দিলাম। এখন বলো এখানে কি হইতে পারে, এটা নাকি এটা? উপরেরটা? কীভাবে বললা? উপরেরটা। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর কথা। ছেলেটার জন্য কোনটা হবে? উপরেরটা। তোমরা একটু, আমি নিচে জায়গা না লিখে না, তোমরা নিচে নিচে লিখে ফেলতে পারো। এটা হবে, এটা হবে এটার জন্য, আর এটা হবে এটার জন্য। ঠিক আছে, এটার জন্য কি আলগোটা সেম জিনিস ভাই, এখানে জাস্ট একটা বিন্দুতে আমরা এটাকে নামাই দিলাম। পিভি ভি যার বাড়বে তার টিও বাড়বে না? সেম জিনিস, পি যার বাড়বে তারও টি বাড়বে, তার মানে পিভি দুইটাও যার বাড়বে, টিও তার কি হবে?
বাড়বে। তাহলে এখানে কোনটা বড়? এখানে কোনটা, এটা নাকি এটা? উপরেরটা গেল। কারো কি এটার মধ্যে একটা প্রশ্ন ছিল? আমি কিছুক্ষণ করে এটার উত্তর দিব বলছিলাম। এখানে ডট ডট কেন দিলাম? এগুলো না, এই ডট ডটগুলো না, এই যেখানে এটা মূলবিন্দুগামী সরল রেখা হওয়ার কথা না, তাহলে আমি এটা মূলবিন্দু থেকে ডট ডট দিয়ে এরপর এখানে কিছুক্ষণ পরে যাওয়ার পর এরকম করলাম। প্রশ্ন আছে? থাকতে পারে, করে নাই তো। আচ্ছা, তাহলে এটার একটা রিজনটা কি? এটা রিজনটা হইতেছে এটাই যে ভাই আয়তন, তুমি একটা জিনিসের যখন একটা প্রেশার থাকো, তুমি একটা জিনিসের, সেটা একটা পানি বলো, তেল বলো, যেটাই বলো না কেন, আয়তন থাকবে না এরকম কোনো জিনিস আছে? আয়তন নাই। তুমি এটাই বলো আছে আয়তন। তুমি কিছু, তুমি তোমার খাতার কথা বলো, আয়তন আছে। তুমি বসো, তোমার একটা আয়তন আছে, তুমি কতটুকু জায়গা দখল করে আসো। আয়তন নাই এমন কোনো কিছু জিনিস আছে? তাহলে তুমি এখানে কেমনে এখান থেকে টানবে? এখান থেকে টানা মানে হইতেছে 1/p অবস্থায় বিটা 0 সম্ভব কখনো? আমরা একটা নির্দিষ্ট একটা ডট ডট দিয়ে দেন আমরা একটা, এটা কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বলতে পারো আমাকে। প্রশ্ন আছে ভাই? আমরা কি মুছে দিতে পারবো? তাহলে আমাদের বয়েলের সূত্র মোটামুটি ক্লিয়ার, আর কিছু নেই এর মধ্যে। আরেকটাই জিনিস আছে, যে জিনিসটা বলি নাই, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই বলি নাই। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, কারণ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লেখার একটা আলাদা একটা নাম আছে। সে নামটা কি জানো? নিচে লিখতেছি, দেখা যাচ্ছে? কি লিখলাম ভাই? সমুষ্ণ লেখ বা আইসোথার্ম। মারতে ইচ্ছা করছে আমাকে এগুলো দেখে? স্বাভাবিক, এটা হবে, আস্তে ধীরে বুঝবা। সমুষ্ণ লেখ কেন? উষ্ণ মানে তাপমাত্রা, উষ্ণ মানে কতটা গরম এটা বোঝাচ্ছে। উষ্ণ মানে তাহলে এক প্রকার তাপমাত্রা। সমউষ্ণ মানে তাহলে কি তাপমাত্রা? সম মানে সমান, উষ্ণ মানে মানে সমান তাপমাত্রা, মানে তাপমাত্রার পরিবর্তনই হচ্ছে না, টি ফিক্স থাকতেছে। সেই জন্য এই লেখটাকে কি লেখ বলা হয়? খুবই কমন প্রশ্ন খ নাম্বারের জন্য সৃজনশীল আসতে পারে যে বয়েলের সূত্রের যে লেখটা আছে ভি বনাম পি, সেটাকে কেন সমুষ্ণ লেখ বা আইসোথার্ম বলা হয়? আনসার হইতেছে এখানের মধ্যে টি ফিক্স। প্রথমে আমাদের কীভাবে করতে পারি? প্রথমে সূত্রটা লিখে দিব, নির্দিষ্ট তাপমাত্রায় এটা হইলে বি প্রপোর্শনাল পি। দেন আমরা লিখবো এখানের মধ্যে তাপমাত্রাটা ফিক্স থাকতেছে। তাপমাত্রা ফিক্স, যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় বয়েলের সূত্র আর মানবে না। তাহলে আমরা এখানে তাপমাত্রা 3টা কেন দিলাম? এটা প্রথমটার জন্য। আমরা আর এক অবস্থায় গেলাম, তখন একটা তাপমাত্রা রাখলাম ফিক্সড, সেটার জন্য একটা ডাব পেলাম। আর এক অবস্থায় গেলাম, তখন একটা তাপমাত্রা নির্দিষ্ট করে দিলাম, এটার জন্য একটা টি পেলাম। বুঝা গেছে? তাহলে এটাকে বলা হয় সমস্ত লেখ বা আইসোথার্ম। ঠিক আছে? বয়েলের সূত্র আপাতত আর কিছুই নেই, পুরো এগুলোই আছে। ইন্টারে কি এই আদর্শ গ্যাস এগুলো এতগুলো ছিল না মনে হয়, থাকলেও রাখতে পারে। আচ্ছা তাহলে মুছে দিচ্ছি আমি। কেমন লাগতেছে বলো ক্লাস? বোরিং হওয়াটা স্বাভাবিক। বোরিং না করার জন্য কী করতে পারি এটা বলো। তোমাদের সাথে যেহেতু আজকে প্রথম, অন্য জায়গায় ক্লাস নিয়েছি, বাট তোমাদের সাথে যেহেতু আজকে প্রথম, তো জানি না তোমরা কীরকম জানো, তোমরা কীরকম বুঝো। হ্যাঁ, রেসপন্স করো। তাহলে আমরা বয়েলের সূত্রটা ক্লিয়ার। আমরা এখন কি বয়েলের সূত্রের ম্যাথ দেখবো নাকি চার্লসের সূত্রে যাবো? আচ্ছা, কয়েকটা ম্যাথ। হ্যাঁ, এটা একটা ভালো কথা, যে কোনো জিনিস পড়ো তোমরা ওই জিনিসগুলো যে অ্যাপ্লাই করতে পারো ম্যাথের মাধ্যমে, তাহলে জিনিসটা আসলে মুখস্থ থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাথ প্রথমে আমি সহজ ম্যাথ দিচ্ছি, তারপরে খুব অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিব, যেগুলো মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন লিখো, আমি বোর্ডে না লিখে তোমরা লিখলে হয়তো বেটার হবে। লেখো স্থির তাপমাত্রায় তোমরা পর অন্যজনকে এগুলো শেয়ার করি আর কি, মানে যারা আর কি নোটগুলো দেখে দিও। এই স্থির তাপমাত্রায় 1 ATM চাপে, ATM মানে অ্যাটমসফিয়ার আর কি, ঠিক আছে? 1 ATM চাপে নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট বড় কোনো গ্যাসের স্থির তাপমাত্রায় 1 atm চাপে নির্দিষ্ট বড় কোনো গ্যাসের আয়তন 10 লিটার। ক্যালকুলেটার কেউ আনছো? হবে যখন ব্যাক করি। তাহলে কত 10 লিটার লিখছো? আচ্ছা, তাপমাত্রার পরিবর্তন না হওয়া সত্ত্বেও গ্যাসের চাপ অর্ধেক হওয়ায় গ্যাসের চাপ দ্বিগুণ হওয়ায় আয়তনের পরিবর্তন দেখাও। পারা যাবে ভাই? চাপ চাপ এখানে কিসে আছে? এটিএমে না, এখানে যদি দেখো যে এটিএম এর সাথে লিটার মিলতেছে, এটিএম হচ্ছে প্রেশারে, আর এখন আছে লিটার আছে, তাহলে এটিএম লিটার মিলে মোটামুটি একটা বলা যায় যে এরা আলাদা কোনো সমস্যা নেই। বাট একটা দেখতেছো এটিএম আর একটা দেখতেছো প্যাসকেলে, তাহলে প্যাসকেলটাকে এটিএমে নিয়ে যেতে হবে না, ভুল বলছি। একটা এটিএম আসছে আর একটা আছে ধরো প্যাসকেল মিটার কিউবে, তাহলে মিটার কিউবেটাকে কোথায় আনতে হবে? লিটার আনতে হবে, তাহলে এটিএম লিটার একটা মিল আছে। হ্যাঁ, আচ্ছা। আর দেখছো যে এটা প্যাসকেল আছে, ওইটা লিটার আছে, তাহলে প্যাসকেলটা ঠিক থাকলে লিটারটাকে মিটার কিউবে নিয়ে যেতে পারবো। এখন বলে তো কিছু করতে হবে না, পাওয়া তো খুবই ইজি ম্যাথ দিছে আর কি। ফাইভ করা গেছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন একটা দেখে ফেললাম। তাহলে খুবই ইজি ম্যাথ ছিল আর কি। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আমরা কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো। প্রথমে আমরা হয়তো প্রথম সূত্রটা পড়ছি, আমরা এটার জন্য যে এই সূত্র এটা আমরা জানতে পারছি ইজিলি। বাট যখন আমরা 4-5টা সূত্র পড়ে ফেলবো না, তখন কোনটার জন্য কি সূত্র আমাদের অনুকূল সূত্র তখন চলে আসবে 4-5টা, তখন কীভাবে বুঝবো? স্থির তাপমাত্রায়, খুবই যেটা ইম্পর্টেন্ট জিনিস, নির্দিষ্ট পদটা না দেখলে স্থির তাপমাত্রা যেখানে থাকবে সেখানে কোন সূত্র? বয়লের সূত্র। তাহলে অ্যাডভান্সের দিকে যাই নাকি? আমার মানগুলো মনে নাই, মনে নিয়ে আসছি দেখি। এটা প্রশ্ন লিখো। একটি ফ্লাক্সে টেন এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। দুই লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে। প্রশ্ন এটাই।
একটু কঠিন মনে হয়েছে না? একটু না, অনেক কঠিন। P1 কত ভাই? P2 কে দেওয়া আছে? হ্যাঁ 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 ওইটাই। ওইটা কত? 20। আচ্ছা 2 ATM। আচ্ছা আচ্ছা সরি, V2 হচ্ছে 2 ATM। হ্যাঁ, V1 কি দেওয়া আছে? 50 লিটার। তাহলে তো আমাদের আর প্যারা হইল না। প্যারা হইলে তাহলে তো বোঝা যেত। V2 কত দেওয়া আছে ভাই? এক্স্যাক্টলি আমরা এটাই ভুল করছিলাম, ঠিক আছে? মোটামুটি সবগুলো ঠিক ছিল, এক্স্যাক্টলি এটার কারণে আমাদের অঙ্কটা ইয়া হয়ে গেছে, মোটামুটি ঝামেলা হয়ে গেছে। নাহলে তো সুন্দর মতো P1 V1 দিয়ে কত সুন্দর অঙ্ক করে ফেলতো। এখন কথা হচ্ছে, আচ্ছা তোমারটা আমি পরে দেখবো, আগে আমরা এটা একটু দেখি। হ্যাঁ, চিন্তা করছো তো, অনেক ভালো কথা। এরকম চিন্তা করা দিলে আস্তে আস্তে ম্যাথের যে ক্যাপাবিলিটি, সলভিং এবিলিটিটা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ আচ্ছা, এখন এখানে বলছে কি, একটু প্রশ্নের দিকে একটু দেখি আমি। নির্দিষ্ট গ্যাসের আয়তন এত, তাপমাত্রার না সরি 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 আচ্ছা, ভর্তি করা আছে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুন? তাই তো, 2 লিটার, তাহলে 2 লিটারটা কয়টি বেলুনের আয়তন? এমনি একটি বেলুনের আয়তন, এক্স্যাক্টলি 2 লিটারটা হচ্ছে একটি বেলুনের আয়তন। আমাদের বেলুনের সংখ্যাটা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা বেলুনের সংখ্যা ধরে নিচ্ছি n বা এক্স ধরে নিচ্ছি বেলুনের সংখ্যাটা। তাহলে একটি বেলুনের আয়তন 2 লিটার হয়, এক্সটি বেলুনের আয়তন কত ভাই? অ্যান্ড দ্যাটস এটা আমাদের V2। বুঝা গেছে? বইটা এগুলা দিয়ে মারা খাওয়ায়, সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আছে এগুলো দিয়ে মারা খাওয়ায়। হ্যাঁ, সমস্যা আমরা এখানে পড়ে যাই। খুবই সিম্পল না? এখন সূত্রটা কিন্তু একটাই সূত্র, P1 V1 P2 V2, বাট আলটিমেটলি অঙ্কের ডিটেলসটা কতটুকু, এটা কি বোঝা গেছে? এক্সট্রা কেন আসলো আবার বলবো? আচ্ছা, 2 কেন আসলো এটা বলি। আমাদের প্রশ্ন 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে, তাই তো? 2 লিটার আয়তন বিশিষ্ট, তার মানে এখানে বোঝা গেছে একটা বেলুনের আয়তন 2 লিটার, ঠিক আছে? তাহলে আমাদের কয়টি বেলুন লাগবে না? আমাদের এখানে এক্স্যাক্টলি টোটাল আয়তনটা লাগবে শেষমেশ। তাহলে একটা বেলুনের আয়তন 2 লিটার হইতেছে। আমরা ধরে নিচ্ছি বেলুন সংখ্যা কয়টি? এক্সটি। তাহলে এক্সটি বেলুনের আয়তন কত? এবার ভাই বোঝা গেছে? তাহলে এখানে আমাদের এটা না, দেন আমরা সময় মতো বের করে ফেলি P1 V1 = P2 V2। আমাদের বের করতে হবে কি, এক্সটা তো বের করতে হবে, কয়টি বেলুন বের করতে হবে। তাহলে কয়টি বেলুন বের করার জন্য আমরা কী করতে পারি, আমরা মানগুলো বসে দিই। হ্যাঁ, তাহলে P1 কত 10, V1 কত 50, P2 কত 2 × 2x। এক্স্যাক্টলি আমাদের বের করতে হবে x সমান কত, 2 × 2 = 4, 500, 500 / 4 ভাগ করলে কত? কত আসছে ভাই? 125, এক্স্যাক্টলি। তাহলে আমি 125 আসতেছে 500। তোমাদের কয়টি বেলুন লাগবে? বলো। 125 আসছে এমনি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি এখানে V2টা বের করছো না? আচ্ছা এক্স্যাক্টলি খুব সুন্দর কথাবার্তা। তাহলে তুমি এখানে V টোটালটা বের হয়েছে, তার মানে এখানে এটা হচ্ছে একটার জন্য, তাহলে এটা হচ্ছে এই কয়টার জন্য এটা বের করা যাবে? তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এক্স্যাক্টলি 125 চলে আসছে, ঠিক আছে? বুঝা গেছে? কেমন আস্তে আস্তে মাথায় ঢুকবে, কেমন বললে তো হবে না। মুছে দিচ্ছি। আর করাবো? আরটা করতে চাও? আমি আরও এখানে 2টা নিয়ে আসছি, বাট টাইম আজকে একটু দেরি হয়ে গেছে, ফার্স্ট ক্লাসে দেরিতে শুরু হয়েছে, এই জন্য টাইমের এটা করিও ঠিক নেই। আরেকটা করাবো যদি তোমরা চাও? তোমরা যদি চাও বলো, তো তোমরা না চাও আমি করাবো না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা করে, ঠিক আছে? আমার মানগুলো বলে যাবে, প্রশ্নগুলো মনে থাকে। এখানে আমাদের এই একটা ইয়া দিই, এই আচ্ছা আচ্ছা, একটা ম্যাথ পাইছে খুবই ইম্পর্টেন্ট, যেটা চিন্তা করতে পারবে। স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে
1.8 atm চাপে একটি বেলুনে 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো হ্যাঁ। দেয়া হলো গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9 অংশ। নিচে 10 হবে ভাই, নিচে 10 উপরে নয়, 10/9। হ্যাঁ আমার ভুল হয়েছে এটা, এই জন্য আমি দেখতেছিলাম ওইটা ভুল হয়ে গেল। 10/9 অংশ, ঠিক আছে। বেলুনটি কত উপরে উঠে ফেটে যাবে? যাদের খাইতে কাজ না তারা আর কি এগুলো করে আর কি, ফেটে যাবে কি করবে না করবে। দিন শেষে বেলুন নিয়ে, এই বয়সে এসে বেলুন নিয়ে আমাদের খেলা করতে হচ্ছে, ঠিক আছে। ফেটে যাবে এবং ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ 0.044, বায়ুমণ্ডলের চাপ 0.044 মিলিমিটার পারদ-চাপ। মিলিমিটার এইচজি, ব্র্যাকেটে এইচজি, মিলিমিটার লিখছ? হ্যাঁ, মিলিমিটার পারদ-চাপ হ্রাস পায়, এটাই। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে আসার মতো একটা কোয়েশ্চেন, বুট কোয়েশ্চনে আসতে পারে। একটা কথা হচ্ছে, তোমাদের রিসেন্টলি বুট কোয়েশ্চন যেগুলো হচ্ছে, বা তোমাদের পরীক্ষা যখন দিবা, তোমরা তো চিটাং বুড়িরে, তাই না? তো রিসেন্টলি কোয়েশ্চনগুলো একটু কঠিন হচ্ছে, মানে একটু স্ট্যান্ডার্ড করতেছে আর কি। আগে যে দেখা যেত কি সবচেয়ে সহজ কোয়েশ্চেন কোথায় করে জানো? ঢাকা বোর্ডে। বাট এক্স্যাক্টলি সবচেয়ে ট্যালেন্ট পোলাপাইন হচ্ছে ঢাকার মধ্যে, বাট ওদের কোয়েশ্চেনই করে সবচেয়ে সহজ। এই জন্য যত ভালো পজিশনে যায়, যত ভালো কিছু করে, আলটিমেটলি ঢাকার পোলাপানি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু আমরা চেষ্টা করতে পারি। বিদ্যুৎ অঙ্ক, বাট একটু চিন্তা যদি করি, না পারাটাই স্বাভাবিক। সময় একটু কম আছে, তোমরা চিন্তা করছো, একটু কিছুটা হলেও চিন্তা করছো, প্রশ্নটা করছো, এটাই অনেক। হ্যাঁ, সময় কম তো এই জন্য আমি একটু ইয়ে করেছি, বাট যখন টাইম থাকবে তখন প্রশ্ন চিন্তা করার একটু সময় দেবে। হ্যাঁ, আচ্ছা। তো এই ধরনের ম্যাথগুলো দেয় যেহেতু আমাদের সূত্র একটা, তাই না? বাট আমাদের ম্যাথগুলো একটু চিন্তা করতে হয়। আমরা কী করবো, যে মানগুলো দেওয়া আছে ওগুলো এক পাশে লিখে ফেলবো। বুট কোয়েশ্চেন এরকম, বুট পরীক্ষা এরকম করা যায়, আমরা এক পাশে মানগুলো লেখা থাকতেছি। কী দেওয়া আছে আমাদের? প্রশ্নটা ভাই একটু পড়ি তো। তাহলে স্থির বায়ুমণ্ডলের তাপমাত্রা, আমাদের এটা বয়েলের সূত্রটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের P1টা দেওয়া আছে 1.8 atm। হ্যাঁ, আমাদের এরপরে 2 মিটার কিউব। আচ্ছা, তাহলে V1 হচ্ছে 2 মিটার কিউব। হ্যাঁ, 10/9 অংশ না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে একটা প্যারা আছে, তাহলে V1 হচ্ছে 10 ভাগের প্রসারণ ক্ষমতার এত অংশ। আচ্ছা, তাহলে এরপর লাইনটা বলি, P2 কি দেওয়া আছে? P2 দেওয়া নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, P2 দেওয়া হয় না, তাহলে আমাদের P2 তাহলে একটু বের করা লাগবে এখানে, তাই তো? আচ্ছা, বাট আমাদের P2 তো বের করার মূল উদ্দেশ্য না, আমাদের এখানে বলতো কত উচ্চতায় ফেটে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে P2 আমাদের আলটিমেটলি ফার্স্টে বের করতে হবে, দেন কত উচ্চতায় ফেটে যাবে বের করতে হবে। এখন এখানে P2টা বের করতে পারতাম যদি আমি V2টা জানতাম, কথা ঠিক না?
আচ্ছা, তাহলে বলছে এত চাপে, একটা নির্দিষ্ট চাপে এই হাইড্রোজেন গ্যাসের আয়তন 2 মিটার কিউব বলছে, তাই তো? মজার বিষয় হচ্ছে এখানে 2টা লাগবে না, জাস্ট একটা মান দিয়ে আমরা এটা বের করে ফেলবো। কোন হিনটা দিয়ে? বেলুনটির এই আয়তন সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9 ঠিক আছে? কীভাবে বের করবো? আচ্ছা, ইন্টারেস্টিং জিনিসপত্র। তাহলে বলছে কি বেলুনটির এই আয়তন, কোন আয়তনটা? এই যেটা দেওয়া আছে ওইটার কথা বলছে। তাহলে বেলুনটির এই আয়তন, তার মানে আমরা কোনটা দেওয়া আছে, V1 নাকি V2 দেওয়া আছে? V1। তাহলে V1টা হইতেছে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, মানে একটা বেলুন ফুলতে ফুলতে কতটুকু ফুলতে পারবে, সর্বোচ্চ অবস্থায় ফুললে একটা আয়তনটা সর্বোচ্চ হবে না? যে অবস্থায় সর্বোচ্চ ফুলবে ওই অবস্থায় আয়তনটা সর্বোচ্চ হবে। তাহলে ওই আয়তনটা কি সর্বোচ্চ না? এর থেকে হওয়া কি সম্ভব? এর থেকে বেশি হইলে কি হয়ে যাবে? কেটে যাবে। তার মানে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, তাহলে V1 এই আয়তনটা কিসের সমান হবে? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ধরি হচ্ছে V2, ঠিক আছে? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার কত অংশ? দ্যাটস দ্য পয়েন্ট। এটা কে বুঝে না বলো? বুঝা গেছে ভাই? না বুঝলে বলো ভাই। একজন বুঝছে আমি বুঝে না, তার মানে কি আমি করতে কম জানি? বিষয়টা এরকম না। হ্যাঁ, ও বুঝছে আমি বুঝে না, তার মানে আমি বুঝবো, আমি বুঝে ওর থেকে আগে যাবো। হ্যাঁ, এটা বোঝা গেছে? তুমি মনে করো আমি পাগলিয়া কলেজ, ও ওই কলেজ আমি পড়ি নাই, আমি বুঝি নাই, তার মানে আমি অনেক পিছিয়ে আছি, আমি প্রশ্ন করবো না, এমন কিছু না। হ্যাঁ, এরকম অনেক আছে, এমন অনেক আছে যে কিছু বুঝে না বা আস্তে ধীরে বুঝতেছে, দেখা গেলো ওই স্মৃতি খুব ভালো রেজাল্ট করতেছে। আর কোনো এই সরকারি কলেজ না, জাস্ট একটা কলেজের মতো কলেজে একটা টিকছে এসছিতে, এখনও টপ করতেছে, এরকমও আছে। হ্যাঁ, তো চেষ্টা করা বন্ধ করিও না, চেষ্টা চালিয়ে যাবে। তো এটাকে বুঝছি আমরা। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা V1 লিখে ফেললাম, V1ই থাকলো। তাহলে V2টাকে আমরা এখান থেকে বের করতে পারবো। V2টাকে এক পাশে রাখলাম, জাস্ট এই জিনিসটা যখন এদিকে আসবে জাস্ট উল্টে যাবে, কত হবে? 10/9 V1। তাহলে V1 তো আছে, V2টা কত? 10/9 V1। ওই যে বললাম 2 মিটার কিউব, এটা লাগবে না কেন? কারণ এখানে V1 কাটাকাটি চলে যাবে আলটিমেটলি, ঠিক আছে? তাহলে আমি জাস্ট অঙ্কটা একটু করে ফেলতেছি P2টা। এখন আশা করি P2টা আমরা পারবো, আশা করি না? আচ্ছা, করে ফেলি আমরা, আমিও করি তোমরাও করো। P1 = P2 V2। সেটা কত আসতেছে ভাই? এটা আসছে শেষ পর্যন্ত, এটা আসছে 1.8 × V1 × 9 / 10 × V1। হ্যাঁ, এখন তাহলে আনসারটা তো একই আসবে, 1.62। আচ্ছা আচ্ছা, 1.62। এই এককটা কী হবে ভাই? ATM। কেন ভাই ATM? কারণ এটার একক ATM না, এটার একক লিটার, এটার একক ATM, এটার একক লিটার। ATM লিটার, সরি, এটার একটা তো কিছু না, এটা তো লিটার। এদিকে লিটার থাকতেছে একটা, এদিকে একটা লিটার থাকছে, আর এদিকে একটা ATM থাকতেছে। লিটার কাটাকাটি চলে গেছে, আলটিমেটলি এককটা ATM হচ্ছে, ঠিক আছে? এভাবে এগুলো। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটা মিটার কিউব দেওয়া ছিল, তাহলে এটা মিটার কিউব থাকলে এখানে মিটার কিউব থাকলো, কাটাকাটি আলটিমেটলি চলে গেল। সেজন্য আমি চাচ্ছিলাম যে এককগুলো একটু ঠিক রাখার জন্য। এখন আমাদের এককের একটা ট্রান্সফারের একটা বিষয় আছে, ওই যে এখন যেগুলো ফার্স্টে শিখালাম এগুলো একটু এখন লাগবে। তাহলে আমরা এটা হচ্ছে P2টা পাইলাম, ঠিক আছে? আমরা পরিবর্তনটা একটু বের করি, আগে কতটুকু ছিল এখন কতটুকু, এখন কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে ভাই? আগে ছিল ভাই 1.8, এখন হচ্ছে 1.62, হ্রাস পাইছে না ভাই? তাহলে কতটুকু হ্রাস পাইছে? আমরা ডেল পি মানে হ্রাস পাওয়াটাকে বুঝে আর কি, ডেল মানে হচ্ছে পরিবর্তনটা, 1.8 1.62, 0.18 কি আসছে একটা বলো, ATM, তাই তো? বাট আমাদের প্রশ্নের যে এত কিছু করছি কিচ্ছু বাইর করতে বলো, আমাদের বাইরে করতে বলছে, বাট আমরা এতটুকু লাগবে, মন খারাপ করার কিছু না, কাটার দেওয়ার কিছু না, এতটুকু লাগবে আমাদের বের করতে কত উচ্চতায়, ঠিক আছে? এখন আমাদের একটা কথা বলছে, প্রতি মিটার উচ্চতার জন্য হ্রাস পাবে 0.044 মিলিমিটার পারদ চাপ।
ঠিক আছে না? 0.044 মিলিমিটার পারদ চাপ কত উচ্চতার জন্য হ্রাস পাবে? এটা হ্রাস পাবে কত উচ্চতার জন্য? 1 মিটার উত্তর জন্য, প্রতি মিটারের জন্য। ঠিক আছে, তাহলে কিসে দেওয়া আছে চাপ যে হ্রাস পাবে, ওই হ্রাস পাওয়া চাপটা কত? 0.044 কি একক? মিলিমিটার ইঞ্চি। বাট এটা কি একক? এই যে হ্রাস পাইছে এটা একটা হ্রাস, এটা কি একক? তাহলে ওইটার সাথে এটা তো মিলবে না। তাহলে আমাদের হয় মিলিমিটার ইঞ্চি থেকে এটিএম আনি, অথবা এটিএম থেকে আমরা কিসে নিয়ে যাই? জীবনে যা কিছু মনে রাখ, ভুলে যাও, এদিকে যাইলে গুণ, এদিকে যাইলে ভাগ। ওই যে একেবারে ফার্স্ট পৃষ্ঠে যেগুলো দেখাইছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি এখানে যদি কই দেখা, এই যে এটিএম, তুমি এটিএম থেকে যাচ্ছ সেন্টিমিটার পারদ চাপে, তাহলে কি কত দ্বারা গুণ করতে হবে? ৭৬,০০০। তুমি যাচ্ছ তো সেন্টিমিটার থেকে ৭৬০ যাইতে, তাহলে ৭৬০ দ্বারা গুণ করতে হবে না। একটা জিনিস আছে, জানবো আস্তে ধীরে, ওইটা ম্যাথ দিলে আমরা জানবো। হ্যাঁ, তাহলে ৭৬ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু এটা বুঝো। আর যদি আমরা এদিকে যাই, আমরা যদি সেন্টিমিটার পারদ চাপে এদিকে যদি আমরা ভাগ যাবো, তাহলে এদিকে যত কিছু যাবে গুণ, এদিকে যত কিছু যাবে ভাগ। ঠিক আছে, তা নর্মালি দেখালাম। বাট এটা পোলাপাইনটা বললো না, আবার পিড়াবে তোমার উল্টাই, কিন্তু এটা কোনতে যাইলে, মানে পশ্চিমে যাইলে একদিকে, পূর্ব দিকে, এটাতে কী বলছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এটাকে মিলিমিটার নিয়ে যাই না, ওটাকে মিলিমিটারের থেকে এটিএম আনবো। আচ্ছা, মিলিমিটার নিয়ে ফেলি, তাহলে বলো এটার আমরা এটিএম আছে মিলিমিটারে নিতে যাচ্ছি, কত দ্বারা গুণ করতে হবে? গুণ করতে নাকি ভাগ? ৭৬০ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা ৭৬০ দ্বারা গুণ করি ভাই, ১৩৬.৮, ১৩৬.৮ মিলিমিটার এসজি। হ্যাঁ, এইরকম কিছু একটা এই এককের জন্য আর কি, ওগুলো আর কি। তাহলে কেন লিখছি বোঝা গেছে ওগুলা? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা অঙ্ক যেতে পারি, অঙ্ক লিখতে পারি এটা 0. যেটা দেওয়া আছে 0.044 মিলিমিটার পারদ চাপের হ্রাস পাবে কত মিটার উচ্চতার জন্য ভাই? প্রতি মিটার উচ্চতার জন্য। ঠিক আছে, 1 মিটার উচ্চতার জন্য। বুঝতেছো ভাই? না বুঝলে বললো 1 মিটার উচ্চতার জন্য। এখন আমাদের আলটিমেটলি এত মিটার তো হ্রাস পাইছে, এত মিটার হ্রাস পাওয়ার জন্য কত উচ্চতার জন্য হ্রাস পাবে? এত মিটারটা, এত মিলিমিটার পারদ চাপটা। হ্যাঁ, 0.44-এর জন্য হ্রাস পাইতেছে হয়তো এতটুকু। এখন 1-এর জন্য হ্রাস পাইতেছে কতটুকু? এটা নিচে চলে যাবে না যেদিকে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 0.044 মিলিমিটার এই যে দেন হচ্ছে 1, তার আমাদের কতর জন্য? 136.8 মিলিমিটার এসজি এর জন্য হ্রাস পাবে। জাস্ট কাহিনি আর কি। এদিকে এটা থাকলো 0.044, এদিকে থাকলো 1 × 136.8। কত আসছে ভাই? ঠিক আছে, যেটা আসে ভয় পাওয়ার কিছু নেই, এটা আনসার 3000 হয়তো উচ্চ যাবে, 3109.09। এটা কি? আচ্ছা, তাহলে এখন আমরা মিলিমিটারে কেন নিলাম এটা প্রশ্ন থাকতে পারে। এদিকে তাহলে কি একক? মিলিমিটার এজি, এটার একক থাকতেছে মিলিমিটার এজি। তাহলে মিলিমিটার এজি কাটাকাটি গেল গা, তাহলে বাকি থাকছে কত মিটার উচ্চতার জন্য? এটা হচ্ছে 1 মিটার, তার মানে এটার একক কী হবে? এটা বুঝছো নাকি বুঝো না ভাই? অঙ্কটা ইজি, বাট প্রথম দিকে একটু কনসেপ্টটা কঠিন লাগতে পারে। %100 মধ্যে কয় পার্সেন্ট বুঝছো? বোঝা গেছে? মানে কঠিনগুলো করো মানে কি, পরীক্ষা যাতে আসলে তোমরা একটু ঘাবড়ে না যাও এই ধরনের কঠিন এই জন্য। বাট খুব বেশি যে এরকমগুলো আসবে এরকম না, তোমরা দেখবে আরও সহজ আসবে। তোমরা যেহেতু এই জিনিসটা বুঝছো, সহজগুলোতে ইজিলি বুঝবা। যে লেভেলের কঠিনগুলো বুঝছো, সহজগুলোতে এমনি বুঝে যাবে। ঠিক আছে, চালছে সূত্রটা আজকে পড়ানোর কথা ছিল, বাস অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়। আমি আজকে একটু স্লোলি পড়াইছি, অঙ্ক কিছু করাইছি, বাট নর্মাল একটু তাড়াতাড়ি করাই।